আলহামদুলিল্লাহ, এবারে কোরবানির ঈদটা বাবার বাড়িতে করব। তো সেই জন্য সবকিছু আজকে গুছিয়ে রাখবো, কারণ একদিন পরে হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো রাতের জন্য কোনো রকম আজকে রান্না করব, খুব বেশি রান্না করব না, কারণ একদিন পরে তো চলে যাব। তো কোনো রকম আজকে রান্না বান্না করব, তারপর সব কিছু গুছিয়ে রাখবো। তো ভাতটা হয়ে গেছে, তো আজকে মুরগি রান্না করব। এছাড়াও আগের তরকারি আছে। আর যেহেতু একদিন পর চলেই যাব, তো সেই জন্য এই কয়েকদিন একেবারে তেমন রান্না বান্না হচ্ছেই না। এরকম দেখা যাচ্ছে এক তরকারি ভাত দিয়ে খাওয়া হচ্ছে। তো যাই হোক, এই তো আমি এখানে কিন্তু খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব, তারপরে মুরগি মাংসগুলো দিয়ে দিব। আর কোথাও গেলে এই ২-১ দিন আগে থেকে এরকম না গুছিয়ে রাখলে আসলে হয় না। দেখা যাবে কোনটা থেকে কোনটা নিব না নিব সবকিছু যদি গুছিয়ে না নেই, তাহলে আরেক জায়গায় গিয়ে আবার বিপদ। তো এই জন্য আজকে সবকিছু গুছিয়ে রাখবো, দেখা যাবে কালকেও টুকটাক করে গুছাবো। তো ভাবলাম যে সন্ধ্যার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যা যা নেওয়ার সবকিছুই আমি গুছিয়ে নেব। তো যাই হোক, মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ঝোল দিচ্ছি, খুব বেশি ঝোল রাখবো না, হালকা পাতলা ঝোল থাকবে। তো সেই জন্য এরকম ঝোলটা দিয়ে এখন রান্নাটা কিন্তু করে নিয়েছি। আর আগের কাবাব বানানো ছিল ডিপ ফ্রিজে সংরক্ষণ করা, সেটাও বের করে কয়েকটা ভেজে নিয়েছি। আর এই বিফ কাবাবের রেসিপি কিন্তু আমি কয়েকদিন আগে একটা ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম, সেগুলি সংরক্ষণ করা ছিল। আর ভাজা দেখেই তো বুঝতে পারছেন, সংরক্ষণ করে রাখার পরে ভাজার পরে কিন্তু কিচ্ছু হয়নি, ভেঙেও যায়নি। তো যাই হোক, এই ছিল আমাদের এখন রাতের খাবার। তো এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সব গুছিয়ে নিয়েছিলাম। আলমারি থেকে সব কিছু এক এক করে বের করে নিয়েছি। এবারে আমার টুকিটাকি কিছু থ্রি পিস কেনা হয়েছে, বেশিরভাগ সুতির মধ্যে। তারপর রাইসের জন্য হচ্ছে কয়েকটা হচ্ছে থ্রি পিস বা জামা কেনা হয়েছিল। তো এই তো এই একটা কেনা হয়েছে, যেটা নিচে প্রথমে রাখলাম। তারপরে এই হলুদ কালারটা কেনা হয়েছে জামা, সেটার সঙ্গে পাজামা ওড়না রয়েছে। আর এই স্কার্টের মতো মানে এই ড্রেসটাও কেনা হয়েছে। আমরা কিন্তু কোরবানি ঈদে তেমন কিছু কেনাকাটা করি না, করলেও বাচ্চাদের জন্য হালকা পাতলা করা হয়। আর যেহেতু যাবো অনেকদিন পর বাবার বাড়িতে, সেই জন্য কিছু কিছু কেনাকাটা করা হয়েছে। আর এই ছোট্ট বক্সের মধ্যে সবসময় ব্যবহার করার জন্য রাইসার ছোটো ছোটো ক্লিপ ব্যান্ড, তারপর হচ্ছে আমার কানের দুল নিয়েছে সবসময় যাতে পড়তে পারি। তো এইভাবে এই তো সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। একটা ট্রাইপড নেওয়া হয়েছে মনে করে, এটা আমি গতবার হচ্ছে বরিশালে নিইনি, এবার মনে করে নিয়েছি, না হলে দেখা যায় ভিডিও করতে খুবই সমস্যা হয়। তো এবার চলে আসলাম আমার শান্তির জায়গায়, মানে আমার এই বারান্দায়। তো এই গাছ নিয়ে আমি অনেক টেনশনে রয়েছে, কীভাবে কি করব, কারণ প্রত্যেকটা গাছ এত সুন্দর সতেজ হয়েছে। তো পানি না দিলে তো কী হতে পারে আপনারা তো বোঝেনই। তো যাই হোক, আমার বেশিরভাগ এই তরুলতা গাছটা নিয়ে বা কুঞ্জলতা গাছটা নিয়ে বেশি টেনশন হচ্ছে। তো মার কাছে ফোন করার পরে মা আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিল। দেখেন, আমি এখানে কিন্তু একটা ভরা বোতল এইভাবে হচ্ছে উপর করে দিয়েছি। এতে করে হবে কি, একটু একটু করে পানি আর কি নিবে, কিন্তু গাছের গোড়াটা চুষে নেবে। তো সেই ক্ষেত্রে এই বোতল শেষ হতে আমার মনে হয় 3-4 দিন লাগবে। তো এর মধ্যে যদি আবার বৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আর পানি লাগবে না। তো এই যে দেখেন আমি কীভাবে দিয়েছি, আপনারা তো খেয়াল করেছেন, বোতলের মুখটা কিন্তু লাগানো না, পুরো বোতলটাই হচ্ছে মুখটা খোলা। তারপরে এইভাবে করে দেওয়ার কারণে কিন্তু আর পানিটা পড়বে না, অল্প অল্প করে কিন্তু গোড়ার মধ্যে চলে যাবে। তো সেমভাবে প্রত্যেকটা গাছে এভাবে আমি ছোটো ছোটো বোতলগুলো আজকে জোগাড় করেছি সারা ঘর খুঁজে। তারপরে সবগুলো টপের মধ্যে আমি এইভাবে করে দিয়েছি, ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এরকম গাছ বারান্দায় রেখে কোথাও গেলে আসলে খুব টেনশন হয়। তো তার মধ্যে যদি এরকম একটা বুদ্ধি থাকে, যদিও খুব বেশি পানি যাবে না গোড়ার মধ্যে, তবে যতটুকু যাবে গাছ কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে থাকবে। আর আসার পর কিন্তু আপনাদেরকে দেখাবো গাছগুলো কেমন রয়েছে।